আমার এই নাটক দেখার সময় নাই। আমি তোমাকে তালাক দিলাম। এই যে টিভি আছে, ক্যামেরা আছে, আপা আছে, এক তালাক, দুই তালাক। আস্তে 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 আস্তে। আর না, আর আগিও না, অনেক দূরে এসে গেছো। সিট ডাউন। ভালো একটা মেয়ে পাওয়া এটা মনে হয় একটা ভাগ্যেরও ব্যাপার। না, আমার অন্য কলিগরা বউকে নিয়ে ঘুরে ফিরে লং ড্রাইভে যায়, কিন্তু আমি আমার বউকে ওদের সাথে পরিচয় করিয়ে দিতে পর্যন্ত লজ্জা বোধ করি। কোনো মেয়ে কি চায় আপা বলেন তার সংসারটা এভাবে ভেঙে যাক? আমি তো আমার জায়গাটা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে দিয়েই যাচ্ছি, এবং আমি এই সংসারটা করতে চাই না। আমি সোজা কথা, আমি ডিভোর্স চাই। একটা চট দিয়ে তোমার দাঁতগুলো ফেলে দিব। কিসের তোমার পেইন? আম্মা, এত লম্বা লম্বা কথা বইলো না, কারণ এই সব অশান্তির মূলে হচ্ছে তুমি। একটু গলা নামিয়ে কথা বলি আমরা। মা তো আপনার। কি দুর্ভাগ্য আমার যে তোমার মতন একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। মা, আপনি কেমন আছেন? কেমন আছি বললে তো এজেন্ডা হয়ে যায়। আমি তো ভালো নাই বাবা। আমার একটা মাত্র ছেলে সাফিন। ছেলেটা অনেক উগ্র, অনেক রাগী, মাথা গরম, একটুতেই উত্তেজিত হয়ে যায়, তাকে শান্ত করা যায় না। মানে রেগে গেলে তাকে শান্ত না, রেগে গেলে শান্ত করা যায় না। সে সবসময় অস্থির মাথার ছেলে, একটা মাত্র ছেলে। আমারও শরীর ভালো না। আমি একজন বিধবা মানুষ, তার বাবা নাই। আমি তাকে লালন পালন করতে গিয়ে আমার অনেক বেগ পেতে হয়েছে। এখন আমি অসুস্থ, তো সে আমাকে খুব বেশি অস্থিরের ভিতরে রাখে। আপনি আপনার কথা প্রাণ খুলে আমার সাথে শেয়ার করতে পারেন। নিশ্চয়ই, আমি প্রাণ খুলে বলার জন্যই তো আপনার এখানে এসেছি। আমি প্রাণ খুলেই বলবো, ছেলের কথা বলবো, বৌমার কথা বলবো। তবে আমি আপনাকে একটু বলে রাখি, মানে ছেলেদের নিয়ে অনেক কমপ্লেইন আসে, বাট একমাত্র সন্তান, ছেলে সন্তান বলি বা মেয়ে সন্তান বলি, একমাত্র সন্তানের মা আপনি, তারপরেও আপনার এত অশান্তি। জি, অশান্তি। অশান্তিটা আমার কাছে মনে হচ্ছে নট অনলি আমার একার, আমাদের অনেক মারই অশান্তি আছে। যে একমাত্র ছেলে হলেই যে সে ফেরেশতা হবে, দুধে ধোয়া তুলসী পাতা হবে, সেটাও না। আর বউ হলে যে সব বউ খারাপ হবে এমনও কোনো কথা নাই। কিছু বউ আছে যে তাকে ভোলা যায় না। তো আমরা বৌমা সম্পর্কে অনেক কথা বলি, বাট আমাদের বৌমা সম্পর্কে আমাদের বলি আমাদের শাশুড়িদেরও কিছু প্রবলেম আছে, থাকে। তো এখন মেন্টাল অ্যাডজাস্টটা অনেক বড় একটা ব্যাপার ছেলের বউয়ের সাথে, ইয়েস, বউর সাথে। এবং ভালো একটা মেয়ে পাওয়া এটা মনে হয় একটা ভাগ্যেরও ব্যাপার। আর যদি একটা ভালো মেয়ে কারো কাছে চলে আসে, তাহলে তাকে খুব যত্ন করে লালন পালন করা লাগে। কি সুন্দর বললেন আপনি। আপনার সংসারটা আপনি আমাদের সাথে শেয়ার করেছিলেন যখন, তখন বলেছিলেন একটা সোনার সংসার। জি, আমার সংসারটা সোনার সংসারই, কিন্তু আমার ছেলেটা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। মানে তার কারণে আমার যে একটা সাজানো সুন্দর সংসার, একটা ফুলের বাগানের মতন, সে আমার এটাকে তছনছ করে দিচ্ছে। কারণ আমি তো বয়স হয়ে গেছে, হাজবেন্ড নাই, অসুস্থ মানুষ। সে ছেলেটা কখন সকালে অফিসে যাচ্ছে, তখন হয়তো আমি ঘুমিয়ে থাকি। আবার যখন সে আসে তার আগে হয়তো বৌমা আমাকে টাইম মতো ওষুধ দিল, সেই ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সেই ঘুমে হয়তো আমি আর তার দেখা পেলাম না, সে সকালে চলে গেল। এইভাবে মা ছেলের একটা গ্যাপ। তারপরে ফ্রাইডে হয়তো সে বাসায় আছে, তখন যে তাকে কিছু জিজ্ঞাসা করব, তাকে আমি ওয়াচ করি, দেখি আজকে সারাদিনে সে বউর সাথে কি করে, তার আচরণ কি। আচ্ছা, আমি তাহলে এখানে আপনাকে একটু থামাতে চাচ্ছি। আসলে আমার মনে হয় যে আমরা তাহলে সরাসরি আপনি যেই সমস্যাটা আমাদের সাথে শেয়ার করতে এসেছেন, আমরা এখনো জানি না ছেলে না ছেলের বউ, মানে সংসারের সমস্যা, এটা আমরা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি সমস্যাটা শুরু করুন। আপনাকে তো বলেছি যে আমার ছেলের নাম সাফিন। সাফিন, একটা মাত্র ছেলে। আমি খুব পছন্দ করে একটা মেয়ে বিয়ে করে এনেছি। মেয়েটা খুব লক্ষ্মী। আমার তাকে বৌমা বললে ভুল হবে, সে আমার কন্যা সন্তানের মতন। এখন আমি কি তাকে আমার ছেলের পাগলামি বা উগ্রতার কারণে আমি কি এই মেয়েকে ত্যাগ করতে পারি? অবশ্যই পারেন না, আপনি যেভাবে বলছেন। মানে আপনার ছেলে কি এমন করছে যার জন্য আপনি এমন শঙ্কার ভেতরে আছেন? সাফিন তো আমার পেটের
ছেলে, একটা মাত্র ছেলে সন্তান, সে যদি আমাকেই তেড়ে মারতে আসে তাহলে আমার অগোচরে ওই বৌমার সাথে সে কি আচরণ করে আপনারাই বোঝেন। এটা তো আমার কাছে মনে হচ্ছে সে তো মেয়েটা মুখ বন্ধ করেই থাকে, তার উপরে হয়তো আরো আমার নলেজের বাহিরে আরো নির্যাতন চলে। ছেলের পাগলামি তো সীমা লঙ্ঘন করে গেছে বললে ভুল হবে না। আপনার ছেলের বউ এ ব্যাপারে কি বলতে চায়? সে কি কোনো কারণে তার হাজবেন্ডের উপর বিরক্ত? না, সে মেয়ে হিসাবে অনেক লক্ষ্মী মেয়ে, সে নীরবে আমার মুখের দিকে তাকিয়ে হয়তো সে এগুলাকে সহায় করে যাচ্ছে, কিন্তু আমি তো এটা নীরব দেখতে পারি না, কারণ আমি তো তাকে হাতে ধরে নিয়ে এসেছি এবং সে একটা ভালো মেয়ে। এবং আপনার নিজেরও অনেক দায়িত্ব আছে, যেহেতু আপনি মেয়েটাকে পছন্দ করে আপনার বাড়ির বউ করে এনেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, পুরো দায়িত্বটাই তো আমার, যেহেতু দায়িত্বটা আমার, আমি নিয়ে এসেছি, রেসপন্সিবিলিটি আমার, তাই আমার ছেলের সবকিছু অন্যায় আচরণ, উগ্রতা, এগুলো তো আমি মেনে নিব না। আর সেই কারণেই এই অনুষ্ঠানে আপনি আপনার ছেলের সম্পর্কেই কমপ্লেন নিয়ে এসেছেন বা দুঃখের কথা শেয়ার করতে এসেছেন। আচ্ছা মা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার ছেলে উনি কি কোনো নেশায় আসক্ত বলে আপনি মনে করেন? জি না, আমার কাছে এটা মনে হয় না। সে মানে কোনো নেশা জাতীয় কিছু খায় না, কিন্তু সে কেন এই পাগলামিটা করে সেটা আমার কাছে রহস্যজনক। তবে আমি যেহেতু তার মা, আমি তাকে বিয়ে করিয়েছি, তার সামনে একটা ভবিষ্যৎ আছে, আমি তো অবশ্যই এদিকে নজর দিব। আমি বোঝার চেষ্টা করতেছি। সে মাথা গরম, রাগী, কথা শোনে না, কিন্তু কোনো ধরনের নেশার সাথে সে জড়িত না। নেশায় যেহেতু তিনি আসক্ত নন, এটা খুবই ভালো লাগলো শুনে। তবে আরো একটি নেশা আছে, মানুষ কখনো কখনো মানে অন্য মানুষে আসক্ত হয়ে পড়ে, তেমন কোনো কিছু কি তার মধ্যে আপনি লক্ষ্য করেছেন? এখনো এমন কিছু আমি লক্ষ্য করি নাই, তো লক্ষ্য করি নাই, তারপর আমি তার সাথে খোলামেলা বলবো। যদি তোমার কোনো মেয়েকে পছন্দ থাকে তাহলে তুমি বলতে পারো। আরেকটা মানুষকে হাতে ধরে আমি নিয়ে এসেছি, তাকে তুমি আমার সামনে, আমি জীবিত থাকাকালীন অবস্থায় তুমি যা করতেছো, তাহলে আমার পরবর্তীতে এই মেয়েটার কি হবে? কারণ দায়বদ্ধতা তো সব আমার, আমি তাকে এনেছি। না, হাজবেন্ড হিসেবে অবশ্যই তারও আছে। তারপরও এই যে আপনি বলছেন যে আমি বলবো, না বলে আপনি কি কখনো এই বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেননি? আমি তো আমি বলেছি তো যে আমি অসুস্থ, আমি রাতের বেলা একটু আর্লি ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, তারপরে বৌমাই আমাকে সেবা যত্ন করে টাইম মতো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে সে যখন রাতে আসে হয়তো বৌমা আমাকে জাগায় না, আর আমার পাগল ছেলেটা হয়তো এসে অনেক পাগলামি করে, সেটাও হয়তো সে আমাকে জানাইতে চায় না যে আমি হয়তো কষ্ট পাবো। আর সকালে যখন সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তখনও তো বাবা আমি ঘুমিয়েই থাকি। আর সপ্তাহে একটা দিন তাকে পাওয়া যায়, কিন্তু তাকে আমি শুধু ওয়াচ করি সে কি করে। কথা তো আমি নিশ্চয়ই তার সাথে আমাকে বলতে হবে, কারণ আমি তো তাকে বিয়েটা করিয়ে এনেছি, তাই দায়িত্ব আমার। হ্যাঁ, দায়িত্ব তারও আছে, যেহেতু সে একটা বিয়ে করেছে, তার পাগলামি তো লিমিট ক্রস করলে তার আমি সেটা দেখব না। আপনার ছেলের, আপনি যেহেতু কথা বলা হয়নি, বোঝানোরও চেষ্টা করেননি, মানে এই প্রোগ্রামের মাধ্যমে কি আপনি আপনার ছেলের সাথে কথা বলতে চাচ্ছেন? আমার মনে হয় কথা হওয়া দরকার। কথা বললে একটু সামনাসামনি, আপনি একে সামনে রেখে একটু কথা বললে, তারও যদি কিছু চাপা ক্ষোভ থাকে, কষ্ট থাকে, সে বলবে। ওপেন হয়ে যাওয়াই তো ভালো, কারণ কথা ভিতরে ভিতরে রেখে ভিন্ন ভিন্নভাবে ভিন্নজন আমরা একে অপরকে বলবো, এতে তো আমাদের সমস্যার সমাধান হবে না। এবং অনেক সময় হতে পারে যে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে, যেখানে একজন তৃতীয় বা চতুর্থ ব্যক্তি আসলে হয়তো আপনারা সবাই মিলে কথা বললে জিনিসটা মানে অন্যদিকে খোলাসা হয়ে যায়। এবং আপনি তো আমাদের এই প্রোগ্রামটা নিশ্চয়ই দেখেছেন। জি, এখানে আপনারা তিনজন কিন্তু মুখোমুখি বসবেন এবং কথা বলবেন। আপনার কি মনে হয় যে ওটা অনেক বেটার হবে আপনাদের জন্য? আমার কাছে মনে হচ্ছে বেটার হবে। আপনাকে সামনে রেখে কথা বললে তারও কোনো সে থাকতে পারে, আমি বুঝি আমার কোথায় ভুল আছে, সে যদি কোথাও আঙুল তুলে বলে এটা তোমার ভুল, সেটাও আমি যদি ভুল হয় আমি স্বীকার করলাম, ভুল না হলে সে একটা অপবাদ দিল বা সে সরি বলল। কারণ আমি তো দেখছি বৌমা মেয়েটার কোনো ত্রুটি নাই কোথাও। একটা সংসারে একজন বউ হিসাবে, একটা মাত্র ছেলের বউ হিসাবে তার যা লাইবিলিটি, সে তো সমস্তটাই ফুলফিল করে যাচ্ছে। তারপরও সে নীরবে মুখ বন্ধ করে, বলতে পারেন সে আমার প্রতি মুগ্ধ হয়ে, আমিও তার প্রতি মুগ্ধ। আমরা মা মেয়ের মতন
জি থেকে আপনার প্রতি যথাযথ দায়িত্ব উনি নীরবে পালন করে জি যাচ্ছেন। আমার কাছে তাই মনে এবং হচ্ছে। এটাই আপনাকে কষ্ট দিচ্ছে বা পীড়া দিচ্ছে অনেক জি বেশি। আমাকে আমার বিবেকে নাড়া দিচ্ছে। মা, আমি আপনার কথা শুনলাম, এরপরে আপনার ছেলের বউয়ের সাথেও কথা বলবো, জি এবং আমি জানি যে আপনি আপনার ছেলেকেও রাজি করিয়েছেন আজকে এখানে উপস্থিত থাকতে। আমি একটু আপনার ছেলে শাফিনের সাথে কথা বলবো। জি নিশ্চয়ই বলেন, আমার আপত্তি নেই। প্রিয় দর্শক, আমরা এখন মা মরিয়ম বেগমের একমাত্র সন্তান শাফিনের সাথে কথা বলবো। শাফিন, আপনাকে স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? কেমন আর থাকবো? আমার কি ভালো থাকার কথা? যার শত্রু খুঁজতে বাইরে যেতে হয় না, ঘরের ভিতরেই আমার শত্রুর অভাব নেই, আমার তো ভালো থাকার কথা না আসলে। না, আমার একটু বোধহয় বোঝার সমস্যা হচ্ছে। মানে শত্রু, ঘরের শত্রু বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমার মা এবং আমার স্ত্রী দুইজনই আমার শত্রু। ওরা চায় না যে আমি একটু শান্তিতে থাকি বা আমি ভালো থাকি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার মায়ের একটা কমপ্লেন আছে, মানে উনি এই বিষয়টা নিয়েই আমাদের সাথে শেয়ার করতে এসেছেন। সেটা হলো যে আপনি আপনার স্ত্রীর সাথে বেশ মিসবিহেভ করেন। মিসবিহেভ করি? কথাটা কতটুকু সত্য? আরে আমি যেটা করি সেটা তো ওরা ডিজার্ভ করে। ওনারা দুজনেই? হ্যাঁ, দুজনেই। কারণ আমি কি চাই আমার মা বুঝতে চায় না, মা বুঝতে চায় না তার ছেলে কি চায়, আমার স্ত্রী বুঝতে চায় না তার স্বামী কি চায়। তাহলে আমার শান্তিটা কোথায়? আমি যেটা করি, একটা মানুষ সারাদিন পরিশ্রম করে বাসায় যাই, বাসায় গিয়ে আমারও তো শান্তি দরকার। একটা মানুষ শান্তির জন্য বাসায় একটু নিশ্চিন্তে ঘুমাতে যায়, কিন্তু আমার বউয়ের আমার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার আমার মা কি করবে, আমার মা কি খাবে, আমার মা কখন গোসল করবে, আমার মা কি কাপড় পরবে, এগুলো নিয়ে তার টেনশন। আমার তো একটা প্রাইভেট লাইফ আছে, আমার লাইফের কোনো প্রাইভেসি নাই। আপনার স্ত্রী আপনার মাকে অনেক যত্ন করে, মান্য করে। আপনার জন্মদাত্রী মা, আপনি তার একমাত্র সন্তান। আপনার স্ত্রী তার শাশুড়ির সেবা করে, এটাতে তো আপনার খুশি হবার কথা। আরে বাবা, খুশিটা কখন? আমার চেয়ে বেশি যদি আমার মাকে ভালোবাসতে, সেটা তো খুশি হওয়ার বিষয় না। আমি তো ডিস্টার্ব। তারপর আমার জীবনে একটা প্রাইভেসি আছে, অবশ্যই। ব্যক্তিগত সময় আছে। অবশ্যই। আমি আমার ব্যক্তিগত সময়টাও তার সাথে কাটাতে পারছি না। আমার মা প্রত্যেক দিন আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করে, তার নাতি চাই, পতি চাই। এটা কিভাবে হবে? আমার স্ত্রী তো আমার মাকে নিয়ে ব্যস্ত থাকে, মনে হয় যে আমি ওকে বিয়ে করিনি, ও আমার মাকে বিয়ে করেছে। মানে আপনার স্ত্রী আপনাকে সময় কম দিচ্ছে, আপনার মাকে সময় বেশি দিচ্ছে, এটাই আপনার কাছে মনে হয়? হ্যাঁ। তাহলে এর সমাধান কি আছে বলে আপনি মনে করেন? এর সমাধান একটাই, ডিভোর্স আর একটা বিয়ে করা। মানে আমি রীতিমতো ফেড আপ ওনাদের আচরণে। আমার মার আমার স্ত্রীর প্রতি ভালোবাসা, আর আমার স্ত্রীর অতিরিক্ত প্রেম ভালোবাসা আমার মায়ের প্রতি, যেটা আমিও আমার মায়ের ভালোবাসাটা থেকে বঞ্চিত হচ্ছি, স্ত্রীর ভালোবাসা থেকেও বঞ্চিত হচ্ছি। আমি ডিস্টার্ব। আপনি কি ভেবে বলছেন যে এটাই সমাধান? একদম আমি সিদ্ধান্ত নিয়েছি, এইটাই করতে হবে, এছাড়া আমার শান্তি আসবে না। আপনি কি একবারও মানে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে আপনি কত সৌভাগ্যবান একজন পুরুষ, যার স্ত্রী কিনা তার মাকে কখনো অবহেলা করে না, বাজে কথা বলে না, কখনো এমন আচরণ করে না যেটার জন্য আপনি আপনার মাকে নিয়ে অনেক অসহায় থাকবেন? তো আপনি সেভাবে যদি একটু ভেবে দেখেন আপনার স্ত্রীকে নিয়ে। আমি চেষ্টা করেছি, ভাবার চেষ্টা করেছি, কিন্তু ভাবনাটা ততক্ষণ পর্যন্ত থাকে যখন ইকুয়ালি থাকে। ইকুয়ালি মিন্স? আমার প্রতি সেম ভালোবাসাটা মায়ের প্রতি 50-50। এখন দেখা যাচ্ছে আমি পাই 7%, মা পায় 93%। তা আমি তো তাকে 7%ও কাছে পাই না। তার যত কেয়ারিং মায়ের প্রতি, আমি কে? এটাই আমার প্রশ্ন। তাহলে আপনার স্ত্রী কেমন হলে আপনার ভালো লাগতো?
আপনি খোলাখুলি আমার সাথে কথা বলতে পারেন। আমি তার আগে আপনার একটা ভুল ভাঙিয়ে দিই, আমি কিন্তু আপনার দোষ ধরতে বসিনি, বা আমি কিন্তু আপনাকে দোষারোপ করতেও বসিনি। আমি আপনার কথা শুনতেই বসেছি। আপনি চাইলে প্রাণ খুলে আমার সাথে কথা বলতে পারেন। দেখুন, আমার স্ত্রী যথেষ্ট শিক্ষিত, বা স্মার্টনেস অভাব, কি ঢিলা ঢালা জামা পরে, কাপড় চোপড় পরে, তাকে নিয়ে বাইরে কোথাও যাওয়া যায় না। আমার অন্য অন্য কলিগরা বউকে নিয়ে ঘুরে ফিরে লং ড্রাইভে যায়, কিন্তু আমি আমার বউকে ওদের সাথে পরিচয় করিয়ে দিতে পর্যন্ত লজ্জাবোধ করি। তার মানে ন্যূনতম কার্টিসি নেই। বাহিরে মানুষের সাথে কিভাবে মিশতে হয় ওইগুলো সে জানে না। ঘরে মায়ের সেবা যত্ন এটাতে সে খুব পারদর্শী। শুধু শিক্ষিত হলেই তো হয় না, মাথায় একটু ঘিলুটিলেও তো থাকা দরকার, তাই না? ঠিক বলেছেন। আপনার সাথে কথা বলে আমারও ওই একই অনুভূতি হচ্ছে যে একজন পুরুষ বন্ধুদের স্ত্রীর সাথে নিজের স্ত্রীর তুলনা করছে। আমার মনে হয় আপনার স্ত্রী এটা যদি বুঝতো তাহলে বোধহয় ফ্যামিলিতে আরেকটু ঝামেলা হতো। আই এম রিয়েলি সরি। যাই হোক, কিন্তু আপনার কি কখনো মনে হয় না যে অন্যের স্ত্রীর সাথে নিজের স্ত্রীর তুলনা করে আপনি ভুল করছেন? আরে বাবা, কেন করব না? আমি দেখছি না আশেপাশে কি ঘটছে। আমার এত সতী সাবিত্রী স্ত্রী ভালো লাগে না। একটু ঘুরবে ফিরবে, আমার সাথে ঘুরতে যাবে, পার্টিতে যাবে, এগুলোই আমার পছন্দ। এই ঘরে বসে থাকা, মানে সারাদিন বাসার কার্যক্রম পরিচালনা করা, এগুলো আমার ভালো লাগে না। আমি চাই একটু ঘুরে বেড়াতে, পাখির মতো উঠতে। আচ্ছা শাফিন, আপনার স্ত্রী যদি আপনার মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া করতো, আপনার কেমন লাগতো? সেটা আরেক রকম অশান্তি। আপনার স্ত্রী যদি বিবাহ বহির্ভূত আরেকটা সম্পর্কে জড়িয়ে যেত, তখন আপনার কেমন লাগতো? অবশ্যই খারাপ লাগতো। আপনার বন্ধুরা যদি আপনার স্ত্রীর রূপ গুণ সকল কিছু নিয়ে প্রশংসা করতো, আপনার কেমন লাগতো? বিরক্ত লাগতো? একটু জেলাসি কাজ করতো। তাহলে তো আপনি অনেক শান্তিতে আছেন ভাই। আপা শোনেন, এত প্যাচ দিলে হবে না। আমি সংসার করতে চাইছি, ঘুরে বেড়াতে চাইছি। আমি তো কাজের মহিলা বিয়ে করি নাই যে সারাদিন ঘরের কোনায় বসে কাজ করবে। আমি একটু ঘুরে বেড়াতে চাইছি। আমার বউকে নিয়ে আমি ঘুরবো, রিসোর্টে যাব, বিচে যাব। কিন্তু এ তো কাজের মেয়ে, সারাটা দিন এই কাজ ওই কাজ, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার তো বাইরে নিয়ে কোথাও প্রেজেন্ট করা যায় না আপা। আপনি সেজন্য এত ক্র্যাঙ্কি থাকবেন, এত বিরক্ত হবেন, এত ক্ষেপে যাবেন যে আপনার মায়ের সাথেও আপনি দুর্ব্যবহার করেন, স্ত্রীর সাথেও দুর্ব্যবহার করেন। এই কথাটা কি সত্য? দেখেন, বিরক্তিটা একদিনে আসে নাই। আজকে যে এখানে আসলাম আপনাদের এখানে, তাও কিন্তু আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। কারণ আমি চাই না যে আমার ঘরের কথাটা পাবলিকলি প্রচার হোক। বাধ্য হয়ে এদের জোরাজুরিতে আমি এই জায়গায় আসছি। আমি রীতিমতো ফেড আপ ওদের আচরণে। এই যে আসছি আজকে এইখানে, তাও মায়ের জোরাজুরিতে আসছি। সবই ঠিক আছে, এটি কি মায়ের প্রতি সম্মান দেখানো না? অবশ্যই দেখানো। তাহলে এই মাই যদি আবার আমার চেয়ে বেশি, নিজের পেটের সন্তানের চেয়ে বেশি আরেক মেয়েকে, মানে বাহিরের একজন মেয়েকে বেশি ভালোবাসে, তো ওইগুলো কি আমার সহ্য হয় আপা বলেন? সে তো আপনার স্ত্রী, আপনার দায়িত্ব আছে। আপা আবার এই প্যাচমেরা কথা বলতেছেন। না না না, আমি আপনার সাথে একদম বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলার চেষ্টা করছি। আপনার ভেতরের রাগ, আপনার যুক্তিগুলো জানার চেষ্টা করছি। সবই ঠিক আছে। আমি স্বামী, আমার যেমন দায়িত্ব আছে, তার আমার প্রতি কিছু না কিছু দায়িত্ব আছে। সে কোনো কিছু পালন করছে না। সে সারাটা দিন আমার মাকে নিয়ে ব্যস্ত। আমার মা এদিকে আবার কান ভারী করছে যে তার নাতি লাগবে। তা সে যদি আমাকে সময়ই না দেয়, আমার সাথে মানে একান্তে সময় নাই কাটায়, তাহলে আমি সন্তানকে হাওয়া থেকে আসবে? সম্ভব এটা? আপনি বলেন। আমার মনে হয় আমি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলি। ঠিক আছে আপা, কথা বলেন। আমি আসলে ওদের প্রতি খুবই বিরক্ত, যেহেতু এখানে আসছি। যদি সমাধান হয় হবে, থাকলে আমার স্ত্রী হিসাবে থাকবে, আর না হলে ডিভোর্স। আমি আসলে আর নিতে পারছি না, একটা সমাধান দরকার। ডিভোর্স কোনো সমাধান হতে পারে না ভাই। যেন ডিভোর্স ছাড়াই আপনাদের সমাধান হয়, সেই চেষ্টাই করব। প্লিজ কথা বলেন আপনি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শাফিনের কথা। এর পূর্বে আমরা শাফিনের মায়ের কথা শুনেছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই শাফিনের মা কি বলেছিলেন? তার অভিযোগ হলো ছেলে স্ত্রীর প্রতি খুবই বিমুখ এবং তার সাথে
দুর্ব্যবহার করেন। সেই স্ত্রী এখন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি পদ্ম। পদ্ম, খুব সুন্দর নাম আপনার। ধন্যবাদ। পদ্ম, আমাদের এই স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। এখন আপনি তো জানেন যে আপনার শাশুড়ি এবং আপনার হাজবেন্ডের দুজনারই মতানৈক্য আছে। দুজনই দুজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরক্ত, ত্যক্ত, আর মাঝখানে একজন মানুষ, তিনি হলেন আপনি। আর আপনি কি বলবেন, বলেন। হ্যাঁ, অবশ্যই। আমি আছি আলহামদুলিল্লাহ। আমার স্বামী শাশুড়ি দুজনকে নিয়ে আমি ভালো আছি। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে কি বলবো, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং উনি আমার আসলে শাশুড়ি নয়, মাই বলা চলে। আর বর্তমান আমার এখন লিগ্যাল গার্ডিয়ান বলতে আমার স্বামী এবং আমার এই শাশুড়ি। আমার স্বামীর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আসলে আর কিছু করার নাই। ওনার যে অবস্থা বা উনি যেরকম আচরণ করে, ওগুলা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার শাশুড়ি মা বলেন, আমার মা বলেন, উনি চেষ্টা করেছে, তারপরেও ওনার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যদি আমাদের সহায় হন, আল্লাহ ওনাকে হেদায়েত করুক। এই দোয়া ছাড়া আর কিছু করার নেই। এই অনুষ্ঠানের বাইরে থেকেও একজন মানুষ হিসেবে আমি দেখেছি যে শাশুড়িদের সাথে কোথায় গিয়ে যেন ছেলের বউদের এক ধরনের মতবিরোধ কাজ করে। হয়তো দুই জেনারেশনের মানুষ, সেই কারণে সমস্যাটা হয়। বা শাশুড়ি তার সংসারকে যেভাবে চিন্তা করেন, বউ হয়তো তার মতো করে চিন্তা করতেই গিয়ে এই দ্বন্দ্বটা তৈরি হয়। আসলে দুপক্ষই রাইট, তবুও মাঝখান থেকে একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আজ আপনার শাশুড়ি আপনাকে নিয়ে যে পরিমাণ আনন্দিত, আপনাকে যেভাবে স্নেহ করেন, ভালোবাসেন, আমি মুগ্ধ। আমার আসলে এই বউ শাশুড়ি এই এই শব্দ দুটো নিয়ে একদম ধারণাই বদলে গেল। আসলে আপনার কথা শুনে আমারও ভালো লাগছে। আমি আমার জায়গাটা থেকে আমার মায়ের জন্য যতটুকু করতাম, আমি চেষ্টা করি আমার শাশুড়ির জন্য অতটুকু করতে। ওই যে প্রথমে বলেছিলাম, উনি আসলে আমার শাশুড়ি নয়, আমার মা। তো আমি আমার ওই জায়গাটা থেকে আমি ওনাকে কখনো শাশুড়ির দৃষ্টিকোণ থেকে দেখিনি, যেটা আমাদের সমাজে হয় শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব। তো যেখানে আমি ওনাকে মায়ের মতো করে ভালোবাসি, মায়ের মতো করে ভাবি, শ্রদ্ধা করি, সেই জায়গাটায় শাশুড়ি বউয়ের ওই গ্যাপিংটা আসলে আর থাকছে না। আর উনিও আমাকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন, মেয়ের চেয়ে কোনো অংশে কম বাসেন না। তো সেই জায়গাটা থেকে আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক ভালো আছি। এরপরেও আপনার হাজবেন্ডের আপনাকে নিয়ে যে অভিযোগগুলো, আপনি কি সুনির্দিষ্টভাবে সেটি সম্পর্কে বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু উনি আমার হাজবেন্ড, আমি ওনার সাথে একসাথে থাকি, সমস্যাগুলো তো আমরাই সবচেয়ে বেশি ফেস করি। আসলে উনি যেভাবে চাচ্ছেন ওভাবে আমার পক্ষে চলা সম্ভব না। কারণ উনি একটু রকচটা, পাশাপাশি আমি একটু ঘর কোনো বা পারিবারিক সাংসারিক মেয়ে। আমি ওনার মতো করে চলতে পারছি না। উনি চায় ওনার বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দিই, গল্প করি, বাহিরে যাই, একটু ফাস্ট চলি। বাট আমি তো একটু শালীনভাবে চলাটা পছন্দ করি। সে জায়গাটা থেকে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছেই। পাশাপাশি সে আরেকটা জিনিস পছন্দ করে না, সেটা হচ্ছে সে সবসময় বলে আমি নাকি ভালোবাসাটাকে ভাগ করে ফেলি, তার মাকে বেশি ভালোবাসি, তাকে প্রায়োরিটি দেই না। এখন আপনি বলেন, উনি আমার মা, উনি আমার শাশুড়ি, আমি কি করে ওনাকে অবহেলা করি? আর আমার তো আর কেউ নেই। তাহলে আমি এটাই বুঝতে পারি না, একজন ছেলে তার মাকে ভালোবাসলে বরঞ্চ খুশি হওয়ার কথা, সেই জায়গাটায় সে খুশি না হয়ে সে বরঞ্চ আরো বিমুখ।
আমি অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, কেন তোমার মায়ের সাথে এরকম দ্বন্দ্ব, কেন তুমি মাকে ভালোবাসলে খুশি হওয়ার পরিবর্তে তুমি রাগ করো, আমার সাথে রূঢ় আচরণ করো, কেন তুমি চাও তোমার সাথে আমি গিয়ে বাহিরে ঘুরতে যাই মাকে একা ফেলে। আমি বোঝাতে পারিনি তাকে হ্যাঁ, মা তো কখনো। সংসারে একা থাকেন, তার উপর তিনি আবার অসুস্থ। অসুস্থ, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি আসলে ব্যর্থ, আমি ওকে বোঝাতে পারিনি কেন সে এমনটা না, চায়। স্বামীরও তো কিছু আশা থাকে, বা স্বামী আপনাকে ওইভাবেই চিন্তা করে যে উনি স্ত্রী নিয়ে তার মতো করে সময় কাটাবেন। এই কারণে হয়তো এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তারপরও আমার এখন যেহেতু আপনার স্বামী বা শাশুড়ি কেউ নেই, আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে, মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে আহ, মানে অন্য কোনো কি ঝামেলা আছে বলে আপনার মনে হয়? না, অন্য কোনো ব্যাপার আসলে নাই, কিন্তু সে চায় যে আমি একটু তার সাথে একাকী সময় কাটাই, তা দরজা বন্ধ করে তার সাথে থাকি। এখন আমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, উনি অসুস্থ থাকে প্রায়। এটা কি আসলে হয় আপা যে ওনাকে রেখে আমরা আলাদা থাকি, আলাদা গল্প করি, আলাদা কোথাও ঘুরতে যাই? এখন আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, তারও তো উচিত আমাকে বোঝার। আমি কি চাই, আমি তো সংসারটাকেই গোছাতে চাচ্ছি, তাকে আমার শাশুড়িকে আগলে ধরেই তো আমি ভালো থাকতে চাচ্ছি। তাহলে আমি কি করে আমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, ওনাকে বাদ দিয়ে শুধু আমার স্বামীকে নিয়ে থাকি? সবকিছুর একটা লিমিট থাকে। এখন অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তরকারিতে যেমন লবণ বেশি পড়লে ওটার স্বাদ নেই, তেমনি সবকিছু একটু বাড়াবাড়ি হয়ে গেলে ওটা তো সৌন্দর্যতা নেই। আপনারা হাজব্যান্ড ওয়াইফ এই সব বিষয় নিয়ে কখনো কি একটু কথা বলার চেষ্টা করেছেন, যেন ঝামেলাটা চলে যায়? হ্যাঁ, সে হুটহাট করে এদিক সেদিক চলে যেতে বলে। এখন আমার শাশুড়ি একজন অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, এটা কি সম্ভব বলেন? ওনাকে রেখে এভাবে স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়া। আপনি কি কখনো আপনার শাশুড়ি মানে আহ শাফিনের মায়ের সাথে কথা বলেছেন এসব বিষয়ে খোলাখুলি ভাবে? উনি কি বলেন সেই বিষয়ে? এখন মা সব সময় বলে তুমি যাও, আমার ছেলে যেভাবে চায় সেভাবে চলো, কিন্তু আসলে আমি পারি না। প্লাস আমি বুঝি না কি করে ছেলে এতটা বিবেকহীন হয়। এতটা বিবেকহীন হতে আমি পারি না যে ওনাকে এভাবে রেখে আমি ওনার ছেলের সাথে ঘুরতে যাই। আমার বলা ঠিক নয়, কিন্তু সকল সন্তানদেরই ভাবা উচিত যে আপনার মতো একজন মানে গুণবতী, এত বিবেকবান একজন স্ত্রী যার আছে, তিনি কেন, কোথায় তার সমস্যা। আপনি একজন একজন আসলে কি আইডল বলবো, আইডল নারী। আমি তো আসলে আইডল হব ওরকম করে কিছু করি না। আমার ভালোবাসার জায়গাটা থেকে, আমার রেসপন্সিবিলিটি থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করি। আমি চাই আমার ছোট্ট সংসারটা সুখের হোক, ছেলে ভালো থাকুক, আমার স্বামী ভালো থাকুক, আমার শাশুড়ি মা, যিনি আমার মায়ের জায়গাটা দখল করে আছেন, উনি ভালো থাকুক। আপনার মতো করে যদি সকল নারীরা ভাবতো, ইনশাল্লাহ একদিন দেখবেন সবাই ভাববে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়, কারণ বেঁচে থাকাটা অল্প কদিনের। আমরা সবাই মরে যাব, এবং একটা সময় গিয়ে আমিও শাশুড়ি হব, আমারও বয়স হবে, আমিও আমার ছেলের বউয়ের কাছ থেকে একটু ভালোবাসা চাইবো। আজকে যদি আমি করি, একটা সময় আমি আল্লাহর কাছ থেকে পাবো। আল্লাহ তাআলা তো অবশ্যই আপনার আশীর্বাদ দিবেনই, কিন্তু এটাও আসলে একদম মানে এটা কিন্তু একটা নিয়ম, প্রকৃতির নিয়ম। আপনি যা করবেন আপনি সেটা ফিরে পাবেন। এই যে বললেন যে আমিও শাশুড়ি হব, এই নিয়ে আপনারা কখনো ভেবেছেন, আপনি এবং আপনার হাজবেন্ড? সে তো আমার উপর অনেক বিরক্ত, আমাকে একদম সহ্যই করতে পারছে না। এখন সে জায়গাটা থেকে আমি ভবিষ্যতের কথা কিভাবে চিন্তা করব? পদ্ম, আপনার নামটা বলতে আমার খুব ভালো লাগছে। পদ্ম খুব সুন্দর নাম। তো আপনার হাজবেন্ডের বিরক্তির সীমা এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে তিনি আসলে ডিভোর্সের কথা চিন্তা করছেন। আপনাকে জানিয়েছে, বা আপনি কি মনে করেন ওনার এই সিদ্ধান্তের ব্যাপারে? উনি যদি এরকম সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তো আমার কিছু আসলে করার থাকে না, কারণ সংসার তো দুজনেরই। জোর করে তো আসলে সংসার হয় না। আমি পারবো না আসলে ওনার যেই চাওয়াগুলো, কিছু চাওয়া আছে যেগুলো আমার পক্ষে পূরণ করা সম্ভব না। সত্যি কথা বলতে কি, উনি যদি না চায় তাহলে তো সম্ভব না। কিন্তু আমি তো ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি,
আমি আমার শাশুড়িকে ভালোবাসি, আমি আমার জায়গাটা থেকে ওনাদের দুজনকে সুখী করতে চাই। আমি তো চাই না আমার সংসারটা ভেঙে যাক। আমি চাই না এমন কিছু হোক যেটার জন্য আমি কষ্ট পাই। কোনো মেয়ে কি চায় আপা বলেন তার সংসারটা এভাবে ভেঙে যাক? আমি তো আমার জায়গাটা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে দিয়েই যাচ্ছি। আমি চাই আমার স্বামী সুখী হোক, আমার শাশুড়ি আমার ভালো থাকুক, আমরা তিনজন ভালো থাকি। তাদেরকে ভালোবাসা যদি আমার দোষ হয় তাহলে আমি এটা কিভাবে ঠিক করব? আমি কিভাবে নিজেকে বদলাবো? আমি তো ভালোবাসি তাদেরকে। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। দর্শক, আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কি পেয়েও কি হারাতে চাচ্ছি। অনেক সময় পাশে থাকা মানুষটি, দিনের পর দিন সাথে থাকা মানুষটিকে আমরা বোঝারও চেষ্টা করি না, কারণ একটাই, আমাদের আমিত্ব। আমরা কেবল আমাকেই চিনি, আমারটাই জানি, আমারটাই বুঝি, আর আমারটাই পেতে চাই। ঠিক তেমনই একটি সংকটের মধ্যে আজ এই ডাঙ্গুলের স্টুডিওতে আমি আছি। তারপরও আর একবার চেষ্টা তো আমাদের করা উচিত, তাই না দর্শক? আর তাই পদ্ম, শাফিন এবং তাদের মাকে মুখোমুখি বসাচ্ছি। আপনারা তিনজন এখন মুখোমুখি। আমার ভালো লাগছে, কারণ আমি আশা করছি যে আপনারা আপনাদের ভুল বোঝাবুঝিটা শেষ করে ফেলতে পারবেন। আসলে আমি সবার আগে বলি যেটা, আমি কোনো ডিসিশন দেবার মানুষ নই, এবং আমি যেহেতু আপনাদের সাথে দিনের পর দিন বসবাস করি না, সেহেতু আমার পক্ষে আপনাদের সমস্যাটা বোঝাটাও সম্ভব না। তবে একজন মানুষ হিসাবে, ওয়েল উইশার হিসাবে আমি আপনাদের মঙ্গল প্রার্থনা করি, সকল সময় তাই করব। সুতরাং আমার মনে হয় সুখে থাকা তো সবার রাইট আছে, আপনারা সুখে থাকুন এটাই চাই। আমার মনে হয় আপনারা কথা শুরু করুন, আপনাদের মধ্যে কথা বলে নিজেদের সবকিছু ঠিক করে নিন। শুরু কি এখন আমার ছেলে করবে? একমাত্র সন্তান, তার থেকে শুরু হয়ে যাক অভিযোগটা, দেখি কি বলে মা সম্পর্কে। একটা মাত্র ছেলে, বদমেজাজি, রাগী, পাগল, মার কথা শুনে না। মা শোনো, এই যে তুমি চুমকি ম্যাডামের কাছে আমার নামে বদমেজাজি, রাগী, নানান কথা বলছো, জি সবগুলোই কি রাইট? সবগুলোই তো ঠিক। তোমার তো মাথায় সমস্যা আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। মা আমি আপনাকে একটু বলি, একটু আমরা শান্তভাবে কথা বলি। হয়তো উনি আপনার কথা শুনে কথা বলতে চাইছেন না, কষ্ট পাচ্ছে। আচ্ছা, কষ্টের দরকার নেই, তোমার রাইট আছে, তুমি বলো, আমি শুনি। সবগুলাই তো তুমি যা বলছো সবগুলা ঠিক না। আচ্ছা বলো। আমার মূল অশান্তির কারণ তো হচ্ছে এই তোমরা কি আমাকে বাসায় শান্তিতে থাকতে দাও? তুমি তো বাসায় থাকো না বাবা, সকালে অফিস যাও, রাতে ফিরো। তুমি যখন ফিরো তখন তার আগে তো বৌমা আমাকে ওষুধ দেয়, আমি খেয়ে ঘুমিয়ে যাই। আমি একটা অসুস্থ মানুষ, তোমার বাবা নাই, আমি একা একটা মানুষ। এই বয়সে তোমাকে আমি সঙ্গ পাই না, তোমার সাথে ডিনার করতে পারি না। তুমি সকালে যখন যাও তখনও আমি ঘুমিয়ে থাকি। আমি একটা মেয়ে নিয়ে আসলাম হাতে ধরে, লক্ষ্মী একটা মেয়ে, তুমি তার সাথেও পাগলামি করো, সেটাও আমাকে দেখতে হয়। এটাও তো আমার জন্য একটা মানসিক কষ্ট। লক্ষ্মী মেয়ে বলো তুমি। সেটা আমি জানি কিরকম লক্ষ্মী মেয়ে। তোমার জন্য হতে পারে লক্ষ্মী, কিন্তু আমার জন্য না। তোমার জন্য না? না, আমার জন্য না। কারণ হচ্ছে উনিও বুঝবে না, কারণ উনি আমাদের সাথে থাকে না। সংসারটা যেহেতু আমি করি, সুতরাং আমি বুঝি যে কতটুকু লক্ষ্মী। তোমাকে নিয়ে সারাক্ষণ যদি ব্যস্তই থাকবে তাহলে আমি বিয়ে করলাম কেন? উনি কি মানে এমন কোন জোরে কথা বলেন যেটা আপনাকে আঘাত দেয়? তা করে না। প্রতিবেশীদের সাথে বাজে আচরণ করেন? না। আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করেন? না। তাহলে তো ওনাকে লক্ষ্মী বলাই যায়। দেখুন দেখুন, পেনটা আমার, সুতরাং সিদ্ধান্তটাও আমার। আমি এই পেনটা নিতে চাইনি, এবং আমি এই সংসারটা করতে চাই না। আমি সোজা কথা, আমি ডিভোর্স চাই। একটা চট দিয়ে তোমার দাঁতগুলো ফেলে দিব। কিসের তোমার পেন? তুমি কেন ডিভোর্স দিবা? কিসের তোমার সিদ্ধান্ত? আমি এখনো সুস্থ আছি, জীবিত আছি। তোমার যা সিদ্ধান্ত নিবা সেটা আমার মৃত্যুর পরে তুমি সিদ্ধান্ত নিবা। এখন তোমার সিদ্ধান্তের কোনো জায়গা নাই। মা থাক, আপনি তো জানেন আপনার ছেলে কেমন কেমন বেয়াদব একটা ছেলে। আপনি শুধু শুধু এখানে কথা বলিয়েন না। ও আসলে জানে না কোথায় কি ব্যবহার করতে হয়, কোথায় কি শব্দ ব্যবহার করতে হয়। থাক মা, তুমি চুপ করো। আপনার সাথে কথা বলিয়েন না। চুপ করো তুমি। ওর মাথায় সমস্যা আছে, ওকে ডাক্তার দেখাতে হবে। ওর তোমার লজ্জা করে না তুমি এই জায়গায় কথা বলছো? সব অশান্তির মূল তো তুমি।
তুমি ঠিক হয়ে চললে তো এত কিছু হয় না। আমার আর এত কি করার অপমান আছে? করি তোমাকে, তারপরে তোমার শিক্ষা হয় না? কেন তুমি অপমান বুঝো না? করেন? কেন অপমান করবেন? ও কি বুঝে না? ওর নিয়ে আমি না, সংসার করতে চাই না। ঠান্ডাভাবে কথা বললে তো অনেক কিছু সমাধান হয়ে যায়। যথেষ্ট চেষ্টা করেছি আপা, হয় না। কিন্তু আপনার অ্যাপ্রোচ তো আমার কাছে ঠান্ডা মনে হচ্ছে না। একটু ঠান্ডা হয়ে তারপরে কথা বলুন। তো তুমি একটু সুস্থভাবে কথা বলো। তুমি একটা জায়গায় আসছো, তোমাকে একটা জায়গায় নিয়ে আমি কি আসছি। আসতে চেয়েছি? না জোর কেন করে নিয়ে আসবে আসছো। না? না জোর করে এনেছি, ঠিক আছে, হ্যাঁ জোর করে এনেছি, তা আসবে নাই বা কেন? আর তুমি যদি আমার কথা, তুমি আমার একটা মাত্র ছেলে, তুমি যদি এরকম পাগলামি না করতা তাহলে তো তোমাকে নিয়ে আমার এখানে আসা লাগে না। ও মেয়েটা অনেক লক্ষ্মী, লক্ষ্মী বিধায় তো তোমাকে তোমার উপরে কোনো সময় কোনো চাপ সৃষ্টি করে না, আমাকেও অনেক কিছু বলে না, যাতে করে বললে আমি হয়তো আরো মানসিক কষ্ট পাবো, আমার শরীর ভালো না, আমার অসুস্থ বেড়ে যাবে, এ কারণে তো সে বলে না। সে তো আমাদের সাথে খুব সংসারভাবে নিরীহভাবে সংসার করতেছে, আমাদের মা ছেলেকে খুব টেক কেয়ার করে। মেয়েটা যদি বেয়াদব হতো তাহলে তুমি টাইট হয়ে যেতা, কারণ মেয়েটা তো তোমার উপরে কোনো ভাষা দিয়ে তো তোমাকে নির্যাতন করে না, আমার কাছেও তোমার সম্পর্কে কোনো অভিযোগ করে না। সারাক্ষণ তো তোমার সাথেই থাকে, তারপরে বলে না? না আমার কাছে তো বলার কোনো সুযোগ নেই, কারণ আমার কাছে আসেই না। তোমার কথা তো বলে তোমার সাথে, সারাক্ষণ তোমার সাথে ইটিস পিটিস পিটিস পিটিস। আমার সাথে তো বলবে, আমার সাথে তো পিটিস এই পিটিস লাগবে, করবে, ওই লাগবে, তোমার কি লাগবে, তুমি কি তোমাকে তো খাবা? বাসায় পাচ্ছে না তো পিটিস পিটিস তো আমার আরে সাথেই বাবা, হবে। যতক্ষণ আছি ততক্ষণ তো আমাকে সময় দিবে নাকি? তোমার সাথে কি কথা বলবে? তুমি যখন ঘরে ফিরো তখন তার কথা বলার সময় থাকে না, তুমি তো তাকে সময় দিতে পারো না, তোমার সাথে কি কথা বলবে? আম্মা, এত লম্বা লম্বা কথা বইলো না, কারণ এই সব অশান্তির মূলে হচ্ছে তুমি। একটু গলা নামিয়ে কথা বলি আমরা, মা তো আপনার। সব অশান্তির মূল হচ্ছে তুমি। আমি অশান্তির মূল? তোমার কাছে তাই মনে হলো? হ্যাঁ, তাই মনে হয়। তুমি আমার একমাত্র ছেলে, আমি তোমার আম্মা, তোমার কাছে তাই মনে হলো? কি দুর্ভাগ্য আমার যে তোমার মতন একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। মানে আমি যদি সুযোগ পেতাম, হয় আমি সংসারটা ছেড়ে চলে যেতাম, নাহলে তোমরা দুই চোখ যেদিক যায় ওই দিক চলে যাও। আমি কোথায় যাব? আমরা কোথায় যাব? আমি তাকে হাতে ধরে এনেছি, সে কোথায় যাবে? আমি কোথায় যাব? বাড়ি আমার, আমি তো থাকবো, তোমাকেই তাড়িয়ে দিতে হবে শেষ পর্যন্ত। শাফিন, আমার মনে হয় যে আপনি একটু চিন্তা করুন, কারণ আমি কথা বলেছি পদ্মর সাথে, আমার মনে হয়েছে আপনি সাচ আ লাকি পারসন যে ওর মতো একটা ভালো বউ পেয়েছেন। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কিছু পাই না, কিন্তু বউ হিসেবে সারাদিন পর বাসায় ফিরে এরকম একজন গুণী ঠান্ডা একজন মানুষ আপনার পাশে থাকে, সাথে থাকে, সেই মানুষটা তো আপনার জন্য একটা প্রশান্তি এনে দেয়। একটু ঠান্ডা মাথায় রাগ না করে ভাবুন। কে পাশে থাকে? ও আম্মু ঘুমায় গেলেও 3 বার যায় যে আমার ঘুম ভেঙে গেল কিনা, কি করছে, ওষুধ খেলো কিনা। আমি কে? আমি তো থার্ড পার্সন হয়ে যাচ্ছি এই জায়গায়, সংসারটা তো ওনাদের। আমি লক্ষ্মী কিনা জানি না আপা, আমি আমার আবরণ থেকে বেরোতে পারবো না। ও যেভাবে চায় সবকিছু হয়তো ওর মতো করে সম্ভব না, তবে আমার আর মাকে কখনো সে আলাদা করতে পারবে না। তোমাদের আলাদা করতে আসছে কে? খেত একটা দেখেন, একটা প্রোগ্রামে আসছে, সে কি পরে আসছে, কি স্যান্ডেল পরে আসছে। আমার আপা, এই জিনিসগুলোই আমি মানতে পারি না। আমি তো আমার আরো কলিগদের দেখি, মানে জাস্ট নিতে পারি না, আমি অসহ্য লাগে। তোমরা থাকো একসাথে, আমি বরং দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই। তোমার তো কোথাও যাওয়ার কথা না, তুমি চলে যাবে কেন? তুমি আমার একটা মাত্র ছেলে, আমরা একসাথে, আমাদের একটা সুখের সুন্দর সংসার। তো তোমার বাবা নাই, তুমি আমার একটা মাত্র ছেলে, অবলম্বন, আমি তোমাকে বিয়ে করিয়েছি, আমাদের একটা সোনার সংসার। বিয়ে করিয়েছো আমার জীবনটা নষ্ট করার জন্য? না, তোমার জীবন নষ্ট হবে কেন? বউটা যদি উগ্র হইতো, তোমার সাথে মেজাজ করতো, তোমাকে অশান্তি করতো, তাহলে তো আমিও অশান্তি হতাম। তা শান্তিটা কোথায়? অনেক শান্তি, তুমি শান্তি দেখছো না, তোমার মাথায় সমস্যা আছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, এখন তুমি যে আমার ছেলে, এটাই আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। থাক মা, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি আর উত্তেজিত হয়েন না। আপা আপনি আর উত্তেজিত হয়েন না। আমার ভুল হয়েছে। আমার ভুলটা কি হয়েছে জানেন? এই আমার মায়ের কথায় বিশ্বাস করে ওকে বিয়ে করা। তোমার যখন পরিবার ভালো লাগছে না, মা ভালো লাগছে না, তোমার মাথায় সমস্যা, যেতে চাচ্ছ যাও। তোমার এই প্রপার্টির মালিক আমি, তোমার বাবা আমাকে লিখে দিয়েছে, আমি এই বউ নিয়ে থাকবো, প্রয়োজনে বউকেই আমি সব লিখে দিব। ও, এই অবস্থা? এই অবস্থা। তা আমি কি তাহলে বানের জলে ভেসে আসছি? তুমি বানের জলেই ভেসে এসেছো মনে হয়। আমারই দুর্ভাগ্য যে তোমার মতন একটা ছেলেকে আমি জন্ম দিচ্ছি। আম্মা, একটা কথা বলি,
আমি তোমার নিজের ছেলে, হুম, আর এটা বাহিরের মেয়ে। না বাইরের মেয়ে না, আমি ওকে বউ করে এনেছি, এখন ও আমার ফ্যামিলি মেম্বার। ও ও এখন আমার তোমার বুঝতে পার্ট, পারছি, ও আমার তোমার পার্ট। এখন বুঝতে পারছি ও কি কারণে তোমার সাথে এত তেলবাজি করে আর তোমার এত সেবা যত্ন করে। কি কারণে? এইগুলোর জন্য, সম্পত্তির এই জন্য। দিনের তোমার জন্য কাছে না? তাই মনে হয়? এই তোমার কাছে- লোভেলা, এখন বুঝতে পারছি। তোমার কাছে তাই মনে হয়? এই কারণে আমাকে বাদ দিয়ে মায়ের সেবা। না, বাহ 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 বাহ, তুমি বাহ। বোকার স্বর্গে বাস করা একটা সন্তান আমার, এটা আমার কষ্ট। না না, এখন বুঝতে পারছি এটা আম্মা। আমার কষ্ট। হ্যাঁ, তোমাকে হাত করে ফেলছে। না, আমাকে মানে হাত করে হয় এটা ভুল কথা। হয় এইটা ওর কোনো ষড়যন্ত্র, আর না হয় তোমার কোনো সমস্যা। না, কারোই কোনো ষড়যন্ত্র নাই, একদম মানসিক সব সমস্যা। ষড়যন্ত্র তোমার মাথায়, তোমার মাথায় গন্ডগোল, এখানেই ষড়যন্ত্র আমি মনে করি। এটা হচ্ছে তোমার ষড়যন্ত্র, না হলে তোমার সমস্যা, না, মানসিক আমার কোনো সমস্যা। সমস্যা নাই, আমার সমস্যা যে আমি তোমার মা, তুমি এটা তোমাকে আমি জন্ম দিয়েছি। আমি থাক, 200% থাক, মা মা আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি তো অসুস্থ আপনি আর হয়েই আপনি যাচ্ছি, আর এখানে কথা বাড়াইয়েন না। আমি তো অসুস্থ হয়েই পড়ছি ওর এইসব সংলাপে। আপাকে সামনে রেখে ও যেভাবে বলছে, সে তো আমাকে অসুস্থ করে তুলছে। আসলে তোমাদের ষড়যন্ত্র এটা। আমি কি রাস্তায় রাস্তায় হাঁটবো, তোমরা সুখে শান্তিতে বসবাস করবে, এই তো চাইছো? তুমি আর তোমার তো এই চাওয়া, বোঝা শেষ আমার, একদম বোঝা প্লিজ শেষ। প্লিজ আপনি এসব, প্লিজ আপনি এগুলো আজে বাজে কথা বলবেন না। কি আজে বাজে কথা? না না, আপনি এসব আজে বাজে কথা বলবেন না। আমি মাকে ভালোবাসি, উনি আমার মা। আমার? উনি আমার শাশুড়ি না, উনি আমার মা। উফ। আমার কোনো সম্পত্তির দরকার নাই, আমি ওনাকে ভালোবাসি, আমি আমার সংসারকে ভালোবাসি। এই ভাওতাবাজি ছাড়ো, সব বোঝা হয়ে গেছে আমার। আপনি একটু প্লিজ শান্ত হন, হ্যাঁ। আপনি প্লিজ একটু শান্ত হন। আর শান্ত হয়ে গেল, কিসের জন্য আমি এগুলো বলছি? তোমার জন্য, সব আপনি ভুল তোমার বুঝছেন। ষড়যন্ত্র। আমি ভুল বুঝছি না। আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, তুমি তো নাটক ভুল করবো। বুঝছোই, তুমি তো ভুল বুঝছোই। তুমি এতক্ষণ যা বলতেছো সব ভুল কথাই বলে চলেছো। তোমার কিসের সমস্যা, কি প্রবলেম, তোমার কোথায় কষ্ট? আমার মেইন প্রবলেমটা হচ্ছে তুমি। আমি তোমার Please, প্রবলেম, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমি তোমার কষ্টের কারণ। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে তুলে নিয়ে যায়, তাহলে তুমি বুঝবা। আল্লাহ আল্লাহ Please, please, আল্লাহ, আপনি, তুমি এত please। মানুষকে দেখছো, তোমাকে দেখে না? না, Please, আমাকে এভাবে দেখছে না। বেঁচে যেতাম কারণ আমি। আমি Please। তোমার মতন একটা সন্তান জন্ম দিছি, তোমার মাথার উপরে ছায়া নাই, আমাকে তোমার দায়িত্ব নিতে হবে বিধায় আল্লাহ পাক এখনো আমাকে রেখেছে। হ্যাঁ, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। সবকিছুর জন্য দায়ী তুমি। আমার মার সাথে আমি এইভাবে কোনোদিন কথা বলেছি? তোমার জন্য বলতে হচ্ছে আজকে। আমি মাকে ভালোবাসি, আপনার মাকে ভালোবাসি, আমার মা নয়। কিসের জন্য ভালোবাসো? এইটাই, এখানেই আপনার ভুল। সব আমার সম্পত্তির লোক। আপনার সব সম্পত্তি ওনার নামে লিখে দেন, আমার কোনো না, সম্পত্তির দরকার না, নেই। আমি তো এখন জীবিত আমি যতদিন থাকতে বেঁচে আছি, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে বেঁচে থাকবো। হ্যাঁ। আমার দরকার নেই আপনাকে। হ্যাঁ, খুব ভালো জায়গায় হাত করেছো। আজকে আমার সম্পদ আছে বিদায় সে আমাকে সেবা যত্ন করতেছে, তাই তোমার এটা তোমার মাথার মধ্যে ঢুকেছে, হয়তো কেউ আমার তোমাকে দরকার নেই, আমার বলেছে। কোনো সম্পত্তির দরকার নাই। বাহ, দিয়ে দেন সব বাহ। আপনার ছেলেকে। বাহ, না, বাহ, বাহ। দেওয়ার দরকার যখন যদি বাহ। মনে করি দিব, না মনে করলে বাহ। তো দিলাম না, বাহ, ট্রাস্ট ভালো করে নাটক দিব। করছো, ভালো দিয়ে নাটক। দেন, ওকেও খুশি থাকুক, না, দরকার নেই আমাদের। এই মুহূর্তে আমি আপনার ছেলে, আমি আপনার মেয়ে, আমি আপনার ছেলের বউ। ওরে বাবা বাবা, আপনি আর এরকম করবেন না, মা অসুস্থ হয়েছে। আমি অসুস্থ হয়ে যথেষ্ট যাচ্ছি। হয়েছে, আর না। আমার খুব খারাপ এত লাগতেছে। প্রেম ভালো না, বুঝছো? করো তোমরা নাটক। আমার এই আমি নাটক অসুস্থ দেখার হয়ে সময় নাই। যাচ্ছি কিন্তু। আমি তোমাকে তালাক Please, দিলাম। এই যে এই, টিভি আছে, এই, ক্যামেরা আছে, আপা আছে, এক তালাক, দুই তালাক। আস্তে আস্তে আস্তে। আস্তে, আর না, আর আগিও না, অনেক দূরে এসে গেছো। সিট ডাউন। আপা, আমি আসলে মানে পাগল সন্তান নিতে জন্ম পারছি না, দিয়েছি আমি। নিতে পারছি না, এইভাবে চলতে দেওয়া যায় না আসলে। সুপ্রিয় দর্শক, আমরা আজ কোনো সমাধানেই যেতে পারলাম না, কিন্তু ওনাদের সংসারে যেন সমাধান আসে, তারা যেন সুখে বসবাস করে, এটাই আমাদের কাম্য। মানুষ অনেক সময় কাছের থেকেও অনেক কিছু বুঝতে পারে না।